একটি মুখরোচক গল্প। সেই গল্পের এখন আমার একটা প্রশ্ন আছে, বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? বড় কিছু বিক্রি হলে তো ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাড়ি পাল্লাই হতো, তো কিসে মেপে বিক্রি হচ্ছে? হে বন্ধুরা, এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার শরীর খারাপ হওয়াতে এমনটা হয়েছে। যা হোক, আসল কথায় আসা যাক। বিগত বেশ কিছুদিন হলো যেসব ট্রেন্ডিং টপিক ছিল তার মধ্যে দুটি ইম্পর্টেন্ট বিষয় ছিল রাসেল ভাইপার সাপ এবং বাংলাদেশের ভেতর দিয়ে ইন্ডিয়ার রেল ট্রানজিটের বিষয়টি। কিন্তু জেনে অবাক হবেন যে দুটো বিষয় মোটেই আলাদা কিছু না, বরং প্রায় একই মুদ্রার দুই পিঠ। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যখন কোনো বড় কিছু জনগণের চোখের আড়াল করতে হয় তখন অন্য একটা ইস্যু সামনে রাখতে হয়, যাতে জনগণ মেইন ফ্যাক্টরের দিকে নজরই না দেয়। তাই বলে ভাববেন না যে সাপ একদমই নেই। সারা দেশে প্রতিদিনই অসংখ্য জায়গায় অসংখ্য ধরনের সাপ ধরা হয় এবং আগেও ধরা পড়তো। কিন্তু বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে যে সাপ দেখলেই সেটা যেন রাসেল ভাইপার। যা হোক, আপনারা সাবধানে থাকবেন। রাসেল ভাইপার কামড়ালেও মরবেন, নর্মাল সাপ কামড়ালেও মরবেন। সো বি কেয়ারফুল অ্যান্ড ওয়াচ ইউর সেলফ। এবার আসা যাক মূল কথায়, রেল ট্রানজিটের বিষয়ে। তার আগে চলুন একটি ঘটনা জানা যাক। রিসেন্টলি আমি একজন প্রাক্তন রেলওয়ে প্রজেক্টের কনসালটেন্টের পোস্ট দেখি, যাতে তিনি বলেন পঞ্চগড় থেকে নেপাল এবং ভুটানের দূরত্ব খুবই কম এবং দুটি দেশই ল্যান্ডলক, অর্থাৎ কোনো সি অ্যাক্সেস নেই। বাংলাবান্ধা পোর্ট দিয়ে যদি নেপাল এবং ভুটানকে রেল সংযোগে বাংলাদেশের মোংলা পোর্টে অ্যাক্সেস দেওয়া যায় তবে প্রচুর রাজস্ব আয় সম্ভব। সুন্দর পরিকল্পনা। সমস্যা একটাই, বাংলাবান্ধার পরে ভারতের রেল করিডোর ব্যবহার করে দেশ দুটিকে কানেক্ট করতে হবে। সমাধান করতে পারলে প্রচণ্ড সম্ভাবনাময় একটি প্রজেক্ট। 2020-এর দিকে এমনই একটি রেলওয়ে প্রজেক্টের কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম। ফিজিবিলিটি স্টাডিতেও আমরা বারংবার উল্লেখ করেছিলাম যে চতুর্দেশীয় কানেক্টিভিটির কথা। প্রজেক্টের ইকোনমিক এবং ফিনান্সিয়াল ভায়াবিলিটিও ডিপেন্ড করছিল এই চতুর্দেশীয় কানেক্টিভিটির উপর। সব কিছুর বিচারে বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনারের রেলওয়ে অ্যাডভাইজারের সাথে একটা কোঅর্ডিনেশন মিটিংয়ে অ্যারেঞ্জ করে। ফলাফল শূন্য। ভারত নেপাল এবং ভুটানকে তার দেশের উপর দিয়ে রেল করিডোর দিয়ে বাংলাদেশে ঢুকতে দেবে না। কথাগুলো অনেকদিন চেপেছিলাম, কিন্তু এখন বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোর নিয়ে আলাপ আশায় লিখতে বাধ্য হলাম। ভারত কোনোদিনই তাদের দেশের সিকিউরিটি ভায়োলেট করে অন্য দেশকে স্পেস দেবে না, আবার পাশের দেশে নিজের সুবিধার জন্যই যা ইচ্ছা তাই করবে। এটাই ভারতের ফরেন পলিসি। শোয়েব সিনান। এবার চলুন আমরা একটু বিশ্লেষণ করি। এই প্রজেক্টের মাধ্যমে আমাদের বিভিন্ন লাভের কথা তো দেখানো হচ্ছে, যেগুলো আমার আর বলার প্রয়োজন নেই, কারণ সেগুলো আপনারা একাধিকবার শুনেছেন। আমরা বরঞ্চ একটু অন্য দিকটা দেখে আসি। প্রথমত, রেলওয়ে ট্রানজিটের জন্য রেলওয়ে ট্র্যাক সহ যাবতীয় যত খরচ আছে তা বাংলাদেশের করতে হবে, কারণ ট্রানজিট জারি হোক কাঠামোটা কিন্তু বাংলাদেশেই থাকবে। উদাহরণটা কেমন শোনা শোনা লাগছে, তাই না? নির্লজ্জ পুরুষেরা যখন বিয়ের সময় যৌতুক চায় তখন ঠিক এমনটাই বলে যে সব তো আপনার মেয়েই ভোগ করবে, আমি তো কিছুই নেব না। কিন্তু বাস্তবতা যে কেমন তা আপনারা ভালোই জানেন। দ্বিতীয়ত, রেলওয়ের জন্য যে ট্র্যাক নতুন করে তৈরি করা হবে তার জন্য জমি লাগবে, আর সে জমি ঠিক কতটা ন্যায় দামে নেওয়া হবে সে বিষয়ে আমরা যথেষ্ট সন্দিহান। পরিবেশের কথা তো বাদই দিলাম। তৃতীয়ত, আগে এই পথে যে যানবাহন বিশেষ করে ট্রাক চলাচল করত সেগুলো আর ব্যবহৃত হবে না, চালক সহ সহযোগীরা হবে বেকার। চতুর্থ, এই ট্রানজিটে কোন দেশের বেশি লাভ হবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। রেলে যে পণ্য আসবে তা কি আদৌ বাংলাদেশের মানুষের দরকার, নাকি কিনতে বাধ্য করা হচ্ছে? পঞ্চম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, সিকিউরিটি ইস্যু। ইন্ডিয়ান রেলওয়ে ট্রানজিটের নিরাপত্তার জন্য আর্ম ফোর্স, স্পেশাল ফোর্স, ইভেন আর্মিও আসবে বাংলাদেশের বুক চিরে, চিনে নেবে বাংলাদেশের সবচেয়ে ভালনারেবল জায়গাগুলো।
এখানে বেশি কিছু না বলে শুধু ইতিহাসের কথাগুলো মনে করাতে চাই। 1971-এ পাক বাহিনী রাজাকারদের সাহায্য নিত শুধুমাত্র কোনো জায়গা ভালো করে চেনার জন্য, যাতে কোথায় আক্রমণ করলে ক্ষতি বেশি হবে তা আগেই জানা যায়। এগুলো কোনোটাই এই একা মিস্টিরিয়াস এমের কথা না, এগুলো গোটা বাংলাদেশের মানুষের কথা। নিজের অপকার করে মানুষের ভালো করাকে কিন্তু সব সময় পরোপকারী বলে না, অনেক সময় দেশদ্রোহীও বলে। আজকের জন্য এতটাই, ধন্যবাদ। আরেকটি নোটিশ আপনাদের জন্য যে আমি একটি সিরিজ শুরু করতে যাচ্ছি, যাতে প্রত্যেক সপ্তাহের আনইউজুয়াল ঘটনা আপনাদেরকে একটা ভিডিওতে জানাতে পারি।